কোনটা বাজে? কোনটা বাজছে ধর? বাজুক। এ কিরকম কথা? ও সব সময় বাজে। তোর প্রফেশনে ফোন না ধরাটা তো ভীষণ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়, তাই তো? হ্যাঁ। আসলে কি বলতো, যখন অনেকগুলো বছর দিন একটা ফোনের আশায় কেটে যায়, তখন সেই আশাটা একটা হতাশায় পরিণত হয়। অপেক্ষার অবসান ঘটে ঠিকই, কিন্তু ক্লান্তিতে আর হাতটা ওঠে না। অবসর দেখানোর জায়গা কি এটা? হয়তো নয়। আসলে দায়িত্ব আর অবসাদ হাত ধরাধরি করে চলে। একটানা দায়িত্ব কেন জানি না অবসাদের হাতে হাত মিলিয়ে দেয়। যাক, একটা ব্যাপার অন্তত তুই বুঝেছিস। তুই এখনো আমাকেই দোষ দিস না? আসলে কি বলতো, মানুষ যেটা ভুলতে চায় সেটা মনে রাখে, আর যেটা মনে রাখতে চায় সেটা ভুলে যায়। এটা একটা চয়েস। চয়েস? আমার ক্ষেত্রে উল্টো। তুই তো বরাবরই ইলিসিট জেনারেলাইজেশন আনতে চাস না। ওখানেই আমি আলাদা। আলাদা? আলাদা? জানিস, আজ থেকে 30 বছর আগে তোকে ঘিরে মনে হতো যে তুই ভগবান। আর এখন? তোকে ঘিরে এখন আর তুল্যমূল্যর বিচারে যাই না। ইনফ্যাক্ট তোর গুণাগুণটাই আমার কাছে হারিয়ে গেছে। তুল্য মূল্য সেটা পাওয়া না পাওয়া নাকি হারা জেতা, কোন দিকে? বললাম তো, সবটাই মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাকে নিয়ে কোনো ভাবনাই আর তোকে ভাবায় না বল? হুম হুম ভাবায় 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 টুকরো টুকরো ঘটনার স্মৃতি। বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। মৈত্রী, তোর মনে আছে প্রচন্ড বৃষ্টিতে মেট্রো হলে আমাদের সিনেমা দেখতে যাওয়া? রোজা দেখতে গিয়েছিলাম। সিনেমা দেখলাম রে, ও মনটা ভরে গেল, মনটা ভরে গেল। এই শোন না, আমি না সিনেমাটা আরেকবার দেখবো। আবার দেখ কেন? উফ, হিরোটা কি ফাটাফাটি দেখতে রে। হিরোটাকে আমি একবার দেখেছি, আমার একবারই হয়ে গেছে, যা বোঝার বুঝে গেছি। তার মানে তোর একবারই হয়ে গেছে? হ্যাঁ একদম। ও কিন্তু আবার দেখবি কেন? হিরোটা কি ফাটাফাটি দেখছে। রোজা জানে মন তু হি মেরা। আরে বাবা রে বাবা, এত কেন? শোন না, বলছি যে তোরা কি আমার ছাতাটা দেখেছিস রে? এই তুই আমাকে তো ছাতা দিসনি। কোন সাথে? তোকে দিয়েছিলাম। যা বাবা, আমাকে দিসনি মনে বলছি। তোকে দিয়েছিলাম। এই আমি কোনো ছাতাই দেখিনি, কিসের ছাতা? ওই বই করে বললাম ছাতাটা আমার ফেরত দে, কেউ দিলি না। কি করবো এখন? আমি ওটা ওটা আমার মামুর দেওয়া শেষ ছাতা ছিল। তোর মামুর দেওয়া শেষ ছাতা তো বাড়িতে রাখলেই পারতিস, এখানে আমার দরকার কি ছিল? এই যে রঞ্জন, ছাতার জন্য মৈত্রীর চোখে জল। সামলাও। আরে ওদিকে ছাতা পর্ব শুরু হয়ে গেছে, এবার আমরা তাহলে কেটে পড়ি নাকি? কেটে এই তোরা কি হেঁটে ফিরবি? না ভাই, সেন্ট্রালের মধ্যে এক কোমর জল, তোকে কাঁধে নিয়ে ফিরবো। চল। মনে আছে আমি সৈকতকে দিলাম, তারপরে বল কোথায় রেখেছে? তোর কাছে দে। সে কি? না তুই তো সই করতে দিয়েছিস, আমাকে তো দিস। দে না। আরে এই কি? উফ। আসলে এটা শুধু একটা ছাতা নয়,
আমার একটা স্মৃতি। জানি। তুই জানিস কি? সব কিছু কি বলে দিতে হয় ম্যাডাম? কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। তবে কি জানিস মৈত্রী, এত স্মৃতি আগলে রাখলে পরে কিন্তু খুব কষ্ট পেতে হয়। স্মৃতি সততই মধুর, আমি বিশ্বাস করি। তাহলে যে আমাদের বর্তমানকে আরো মধুর করে তুলতে হয় ম্যাডাম। মানে? মানে মানে তোর এই ছাতাটাকে জানিস, তোর এই ছাতাটাকে আমার ভীষণ হিংসে হচ্ছে। এই কি বললি? এই এই ছাতাটাকে হিংসে? সামান্য একটা ছাতাকে ঘিরে তোর এত কথা চিন্তা। জীবনে সেরকম মানুষ পাশে এলে তাকে নিয়ে কি করবি? মানুষটা যদি সেরকম হয় তাহলে দেখতে পাবি। সেটাই তো দেখার ভীষণ ইচ্ছে। আর তার জন্য তোকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা 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 অপেক্ষা, তুমি কবে ধরা দেবে? তার জন্য তোকে সাধনা করতে হবে। সাধনা? আরে বাবা, জানিস অমাবস্যার রাতে ভীরুরা ভয় পায় আর সাধকেরা সিদ্ধি লাভ করে। তার মানে বলতে চাইছিস যে তুই সিদ্ধ পুরুষ হবি? যদি সিদ্ধি লাভ করি। শাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা নিশীত শাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা कुंज पथे सखी कैसे जाब कुंज पथे सखी कैसे जाए अगला कामिनी জানিস, ছোটবেলা থেকে না একটা কথা ভীষণ শুনতাম, মানুষের মতো জিনিসও যত্ন চায়, যত্ন না পেলে সে বড় তাড়াতাড়ি আবর্জনা হয়ে যায়। Yes, come in. ডক্টর, ওরা না ভীষণ অস্থির হয়ে পড়ছে। আমাকে আর একটু সময় দিতে হবে প্লিজ। শোনো, আমাকে এক কাপ কফি দেবে প্লিজ? হ্যাঁ, শুন। কফি? অবসাদ দূর করে যত্ন করে কাজটা শেষ করতে হবে তো। তোর এই যত্নের কথা জানি বলি তো তোর কাছে এসে দাঁড়িয়েছি। আবার যত্ন? তাহলে কি এখন আমি আবর্জনা? আবর্জনা তো জিনিসের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে তো যন্ত্রণা। জানিস রঞ্জন, মানসিক যন্ত্রণা গঞ্জনা এসব কিছু নিয়ে ভাববার তখন অবকাশই ছিল না। ধর্মবিশ্বাস, গোঁড়ামি, এই সব কিছু থেকে ঊর্ধ্বে ছিল আমাদের এই সম্পর্কটাকে কিভাবে আদরে যত্নে আগলে রাখবো। এর মূল্য কিন্তু আমি কোনোদিন চাইনি, শুধু পাশে থাকাটুকু চেয়েছিলাম। জামানা চ্যাটার্জিকে নিয়ে সে সময় কত আলোড়ন হয়েছিল, এখনো ভাবি ওই বয়সেও সব সময় চেষ্টা করতাম এই সব কিছু থেকে তোকে আগলে রাখতে। জানি মৈত্রী, আমি অনেকবার চেয়েছিলাম তোকে ফোন করতে, কিন্তু প্রত্যেকবারই মনের মধ্যে এমন একটা দোলাচল হয়েছে, পারিনি। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসে না। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে।
সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। Come in. Come in, come in. ডক্টর আপনার কম Thank you. তুই খাবি? না, জীবন একটা সিঁড়ির মতো, ধাপে ধাপে শেখা। আমরা সবাই একা, একসাথে দেখায়। আমার কেন জানি না বারবার মনে হয়েছে তুই আছিস। আমি তোর কাছে খুব অ্যাভেলেবল হয়ে গেছিলাম, তাই না? তুই আমাকে টেকেন ফর গ্রান্টেড করে। না 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 না, बढ़ाओ ना आपस में मिलना ज्यादा, नफरत हो जाए वादा से ज्यादा। তুই জীবনে অপশন খুঁজেছিস, আর আমার কাছে এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ একটা ডিসিশন। কিন্তু তোর ব্যাপারে আমার ডিসিশনে কখনো কোনো ভুল ছিল না। এই মুনমুন, হ্যাঁ বল। এই মুনমুন, হ্যাঁ তুই এখানে? হ্যাঁ বল, কি হয়েছে? খবর পেয়েছিস? কি কিসের? খবর? আমার তোর কোনো খবরই জানিস না? না। কিসের বলবি তো? সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ কি হয়ে গেছে। সর্বনাশ হলো বলবি তো? পাইলট টাইফয়েড। এই মেরেছে। এই এই তাহলে তো আমরা এই ফেস্টে পার্টিসিপেটই করতে পারবো না। সেটাই তো, কি করবো এখন? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে ডাইরেক্টর সাহেব, এবারে কি হবে? কেন কি হয়েছে? পাইলট টাইফয়েড। হ্যাঁ, 15 দিন বেড রেস্ট। কালকে ফেস। কি করবি? চিন্তা করতে হবে না, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কেন রে? শেষে কি তুই না কি নাকি? এই প্লিজ না দাদা, তুই নাচিস না। মৈত্রী করে দেবে। হ্যাঁ? কি? আগামীকাল ফেস্টে তুই পারফর্ম করবি। ব্যাস, হয়ে গেল। শুনে নে না। উফ, তোদের মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কোথায় পায়েল আর কোথায় আমি? তুই পারবি? হ্যাঁ, পারবি। সময় নষ্ট না করে রিহার্সালটা শুরু কর। রঞ্জন, রঞ্জন বোঝার চেষ্টা কর। তুই ডিরেক্টর হতে পারিস, কিন্তু কিন্তু এক্ষেত্রে তোর ডিসিশনটা ঠিক হচ্ছে না। পায়েল একজন প্রফেশনাল ডান্সার। আমি স্পন্টেনিয়াসলি ডান্সটা করতে পারি, তার মানে এই নয় যে এরকম একটা প্রোগ্রামে আমি পারফর্ম করব। রঞ্জন, তুই কিন্তু বুঝতে পারছিস না, ডিরেক্টর আমি নিশ্চয়ই বুঝেছি, তাই বলছি। তাছাড়া আমি চাই না তুই কোনো রকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়িস। ডিরেক্টর মানে তো ডিসিশন মেকার। এক্স্যাক্টলি। প্লিজ চুপ কর। সবই ঠিক। রঞ্জন, এটা এটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। রঞ্জন চ্যাটার্জি রিস্ক নিতেই ভালোবাসে। সব তোরা ইয়ার্কিটা প্লিজ বন্ধ কর, একটা সিরিয়াস ব্যাপারে কথা হচ্ছে। রঞ্জন বোঝার চেষ্টা কর প্লিজ। মানে অন স্টেজ লাইভ পারফরম্যান্স, নট আ ম্যাটার অফ জোক। পার্টিসিপেট আমরা করবই, হ্যাঁ, আর পারফর্ম
তুই করবি। এই ওকে নিজে আর সময় নষ্ট করবি না। চল 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 কথা বল না এই আমি নামটা লিখে দিয়েছি বড়। বুঝতে পারছিস না নে নে হ্যাঁ চল চল হবে হবে সব হবে বাবা সব চল তুই রিহার্সালটা শুরু কর না সব হয়ে যাবে সব হয়ে যাবে জুতো খোল জুতো খোল where the mind is without fear, and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. Where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father. Let my country wake. তোদের মতো মানুষের কাছে there are only two options, either make progress or make excuses. হয়তো নয়,
আসলে ডাক্তারিতে চান্স পাওয়াটা আমার কাছে ছিল একটা অপশন। আমার আজীবনের স্বপ্ন ছিল ছবি তৈরি করা। আমি একবার নয় দুবার এফটিআই এন্ট্রান্সে বসেছিলাম। আমি তোকে মিথ্যে বলেছিলাম, আমি আসানসোল যাইনি, আমি গিয়েছিলাম পুনে ফিল্ম ইনস্টিটিউটে। সেই যাওয়াটা আমায় বলে গেলি না কেন? ফিল্মের প্রতি তোর বরাবরই ভীষণ ইন্টারেস্ট, সেটা আমি জানতাম, কিন্তু তুই পারসিউ করবি সিরিয়াসলি সেটা কোনোদিন ভাবিনি। একদিন ক্যান্টিনে বসে তুই একটা ছবি এঁকেছিলি, একটা হাত স্টেথোস্কোপ ধরা, আর অন্য হাতে ক্যামেরার শাটার, আবার একটা হাতে পেন্ট ব্রাশ, অন্য হাতে ফোর্সেল। স্টোরি বোর্ড, ওটার খিদেই আমাকে সব সময় তাড়া করে বেড়াতো। আসলে ভাবতে অবাক লাগে, পাশাপাশি থেকেও কখনো জানতেই পারিনি। তবে তোর এই সব বিষয়ের পারফেকশনের বাড়াবাড়ি দেখে বিরক্ত লাগতো। আচ্ছা, তুই কখনো সত্যজিৎ রায়ের বইতে তার আঁকা ছবিগুলো ভালো করে দেখেছিস? না, সেভাবে নয়। ওটাই ছিল আমার ডাক্তারি ছেড়ে মাঝপথে বেরিয়ে যাওয়ার কারণ। ওর ওই ইলাস্ট্রেশন, ক্যারেক্টার সিলেকশন, এগুলো আমায় ভীষণভাবে ভাবাতো। আমি যতবার ওর ছবিগুলো মন দিয়ে দেখেছি, আমার মনে হয়েছে ডাক্তারি কি আমাকে আজীবন মনের খোরাক জোগাতে পারবে? সব সময় আমি এই প্রশ্নটারই উত্তর খুঁজতাম। আর উত্তর যেদিন পেলি, সেদিন আমাকে না জানিয়ে নিখুঁতভাবে ছবি সামলাতে ব্যস্ত হয়ে পড়লি। একবারও ভাবলি না যে সে বছর প্রথম পুজোর ছুটিতে কলকাতায় থেকে গেলাম, কত প্ল্যানিং করেছিলাম বন্ধুদের সঙ্গে। দুরু দুরু বুকে সপ্তমীর সকালে তোদের বাড়ি গিয়েছিলাম। নিজের নাম বলতে যে এত সংকোচ অনুভব হয়, সেটা সেই প্রথমবার অনুভব করেছিলাম। আজও সপ্তমীর সকালে মনের অজান্তে কেমন অস্বস্তি লাগে। রৌদ্র, তুমি আমার বড় প্রিয়জন, সারা দিনের সঙ্গী আমার। তোমার পরশে আমার আমিকে নিয়ে আমি এমন ভাবে আচ্ছন্ন হয়ে পড়ি, সেটা খালি আমিই জানি। বিশ্বাস করো, বৃষ্টির দিনে তোমার জন্য আমার মন বড় কাঁদে। তোমার ছোঁয়ায় আমি আমার স্বপ্নগুলোকে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করি। কদিন ধরে তুমি যেন বারবার আমায় বলছো আমার স্বপ্নের রঙিন পাখাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কাল দুপুরে বারান্দার ওই ঝিল্লি দিয়ে উঁকি মেরে তুমি তো চুপি চুপি আমার কানে এসে বললে, আর কতদিন কতদিন দূরে সরিয়ে রাখবে
হাতছায়া হতে দিও না। একদিন তো ধরা ছোঁয়ার নাগালের বাইরে চলে যাবে সে। দুপুরের তুমি, বিকেলের পড়ন্ত বেলায় আমার চোখে চোখ রেখে আমায় অস্থির করে দিলে সেই পরম প্রেমকে ভাবার জন্য, যে শুধু দিগন্ত থেকে হাতছানি দিয়ে ডাকছে। দেখি, ভালোবাসা বাজে আবদারের আছে। মৈত্রী, হুম, আমাদের এবার থামতে হবে। মানে মানে তোর আর আমার পথ আলাদা। আলাদা? এটা কি তোর উপলব্ধি না সিদ্ধান্ত? বলতে পারিস সিদ্ধান্ত। রঞ্জন, হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ? তুই তো এক নিমেষে সবকিছুকে অস্বীকার করে দিতে চাইছিস। আমার উপলব্ধি আমাকে এই পথে হাঁটতে বলেছে। উপলব্ধি? কোন উপলব্ধির কথা বলছিস তুই রঞ্জন? তুই কি ধর্মের কথা বলছিস? না, না, কঠিন বাস্তব, সেটাকে তো একেবারেই অস্বীকার করা যায় না। রঞ্জন, 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 তুই এ কথা বলছিস? তুই তো বরাবরই মুক্ত চিন্তার মানুষ। এত তর্ক, এত আলোচনা, এত যুক্তি, ও সেই সব কিছুই তাহলে শুধুমাত্র তোর নিজের পপুলারিটি বাড়ানোর জন্য? মৈত্রী, আমাদের সম্পর্কটা অনেকটা ওই কাগজের নৌকার মতো। যতক্ষণ আমরা গড়ব ততক্ষণ আমাদের। জলে ভেসে থাকার মতন ক্ষমতা আমাদের নেই। জলে ভেসে থাকার কথা তো ভাবিনি। হেঁটে, দৌড়ে, হোঁচট খেয়ে তোকে নিয়ে চলবো ভেবেছিলাম। আমার কাছে রিলেশনের রেকগনিশনটাই রেসপেক্ট।
এটা বলা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। ছবি আমাকে তৈরি করতেই হবে। আমার এই সিদ্ধান্তে আমার মা দাদা খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু বাবা সবসময় আমার পাশে ছিলেন। আর আমার আব্বা আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। ওই অবস্থা থেকে যে আমাকে বাঁচিয়েছিল আমার প্রথম পোস্টিং মুর্শিদাবাদ। প্রথম পুরস্কার পাওয়ার পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোর সঙ্গে যোগাযোগ করতে, পারি। কে বাধা দিয়েছিল? খ্যাতি না অনুশোচনা? লজ্জা, তোর সামনে এসে দাঁড়ানোর লজ্জা। অনুশোচনার লজ্জা? না রে, এসকেপিস্ট আমি ছিলাম, বিশ্বাস কর। একটা নেশা। তাহলে কি অপরচুনিস্ট? নেশা, একটা ভালো ছবি তৈরি করার নেশা। এই নেশা আমাকে দিয়েছেও যেমন, কেড়েছেও তেমন। হারা জেতের হিসেবের মধ্যে আমি আর যেতে চাই না। তবে তোর চলে যাওয়া আমার জীবনে অনেক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিল। সিদ্ধান্ত নিতে? একটা মেয়েকে অ্যাডাপ্ট করবো ঠিক করেছিলাম, নামও রেখেছিলাম রূপ। রূপ? আত্মা। তোর তো তখন ফিরে দেখার সময় ছিল না। একের পর এক পুরস্কার জিতছিস, টিভিতে তোর ইন্টারভিউ, কাগজে তোর ছবি। আমার ইন্টারভিউ তুই দেখতিস? না, সেভাবে নয়। তবে ওই তোর কাগজের নৌকো, যেটার জন্য তুই জাতীয় পুরস্কার পেয়েছিলি, সেইটা দেখেছিলাম। কিন্তু তোর খ্যাতি ফেলে আসার দিন নিয়ে বিন্দুমাত্র ভাবাতো না। খ্যাতি? খ্যাতির চূড়া থেকে পড়ে যাওয়া? তখনই কি পুরনোকে ফিরে পাওয়ার ইচ্ছে জাগলো? তুই অ্যাডাপশনের ডিসিশনটা চেঞ্জ করলি কেন? ব্যক্তিগত বন্ধনে না গিয়ে সার্বজনীন বন্ধনে যেতে চেয়েছিলাম। মানে? বীরভূমে একটা কুচো কাচাদের এনজিওতে জয়েন করলাম। প্রতিদিনে তোর অনুপস্থিতি আমায় ক্লান্ত করে দিয়েছিল, তাই আর আত্মার বন্ধনে জড়ালাম না। উচিত অনুচিত, হারা জেতা, পাওয়া না পাওয়া, সব হিসেব মিটিয়ে সম্পূর্ণ রিক্ত হয়ে আজ আমি তোর কাছে এসে দাঁড়িয়েছি। আর ফিরবো না বলি। আমি তো কোনো দিন ফেরার কথা ভাবিনি, শুধু পাশে থাকাটুকু চেয়েছিলাম। তুই যখন আমার অনুপস্থিতির সঙ্গে নিত্য অভ্যস্ত হচ্ছিস, আমিও তখন তোকে ঘিরে আমার নেওয়া সিদ্ধান্তগুলোর সঙ্গে নিত্য সমঝোতায় ব্যস্ত ছিলাম। হ্যাঁ, যখন আমি ক্যামেরায় চোখ রাখতাম তখন আমি অন্য মানুষ। নিজের অনেক না বলা কথা নিজের মতো করে ফ্রেমে বন্দি করার মধ্যে যে আকুলতা, তা বলে বোঝানো যায় না। টেক, রিটেক, কাট, এই চলনটার মধ্যে ছবির সৃষ্টি লুকিয়ে থাকে, আর তা পূর্ণতা পায় দর্শকের ভালোবাসায়। দুজনের প্রত্যাশাই তখন আর শেষ হতে চায় না। আমি হয়তো সেই প্রত্যাশার পেছনে, লক্ষ্যে পৌঁছবার পেছনে ছুটেছি, কিন্তু বিশ্বাস কর মৈত্রী, সঠিক সময়ে থামতে হয় না থামা উচিত তা আমি আজও জানি না। আমার তৈরি ছবি আজ দর্শক মনে ঠাঁই পায় না। আমার তৈরি ছবি আর জল ছবি হয়ে যাচ্ছে।
আমার তৈরি সৃষ্টি কাগজের নৌকোর মতো ডুবে যাচ্ছে। তুই 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 পারিস সেই কাগজের নৌকোকে ভাসিয়ে নিয়ে যেতে। বিশ্বাস কর, আমি আজও শেষ হয়ে যাইনি। আমি জানি আমার গন্তব্যস্থল, আর সেই যাত্রা পথেই আমার মুক্তি। ইয়েস, কাম ইন। ডক্টর, ডক্টর, ওরা তো মানে এবার আপনার সঙ্গে দেখা করতে চাইছে, ওরা ভীষণ অস্থির হয়ে পড়ছে। প্রখ্যাত চলচ্চিত্রকার রঞ্জন চ্যাটার্জি আর আমাদের মধ্যে নেই। আজ সকাল 9টায় তার নিজ বাসগৃহে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহটি পাওয়া যায়। তার এই আকস্মিক মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় চলচ্চিত্র জগতে আজ গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদই কি আজ তাকে এই নিষ্ঠুর সিদ্ধান্তের দিকে নিয়ে গেল? প্রশ্নটি আজ সবার মনে। এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে পরিচালক রঞ্জন চ্যাটার্জির ময়নাতদন্তের ভার দেওয়া হয়েছে ডক্টর মৈত্রী জামানকে। ডক্টর জামানের রিপোর্টের পরই শোভাযাত্রা সহ তার অন্তিম যাত্রার আয়োজন করা হবে। গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ যেমন করে আজ হাওয়া যেমন
তেমনি আমার বুকের মাঝে তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো, আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গা